আজকের গল্প হুমায়ুন আহমেদের হিমু সিরিজের হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই পর্ব 2। অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের চেনা যায় কান দিয়ে। তাদের দুটি কানের একটি চ্যাপ্টা ধরনের হয়। কানের সঙ্গে মোবাইল ধরে সারাক্ষণ কথা বলার কারণে কর্ণ বেচারার এই দশা। মোবাইল ফোন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া। আমি বাংলা একাডেমি ডিজি সাহেবের সামনে 1 ঘন্টা 10 মিনিট ধরে বসে আছি। মোবাইল কানে ধরে তিনি সারাক্ষণ কথা বলে যাচ্ছেন, একজনের সঙ্গে না, নানান জনের সঙ্গে। মাঝে মাঝে আঙ্গুলের ইশারায় আমাকে অপেক্ষা করতে বলছেন। এই সময় তার মুখ হাসি হাসি হয়ে যাচ্ছে। আমার দিকে হাসি মুখে তাকানোর একটাই কারণ, ডিজি সাহেব আমাকে গুরুত্বপূর্ণ কেউ ভাবছেন। গুরুত্বপূর্ণ লোকজনকেই শুধু তার পিএস খাস কামরায় ঢুকতে দেয়। অভাজনরা সেই সুযোগ পায় না। যেহেতু আমি পেয়েছি, আমি গুরুত্বপূর্ণ কেউ। আমার এই বিশেষ ঘরে ঢোকার রহস্য সরল মিথ্যা ভাষণ। আমি পিএস সাহেবের দিকে ঝুঁকে ফিসফিস করে বলেছি, আমি প্রধানমন্ত্রীর একটি গোপন চিঠি নিয়ে এসেছি। এই চিঠি স্যারের হাতে হাতে দিতে হবে। কারোর সঙ্গে গলা নামিয়ে কথা বললে সেও গলা নামিয়ে কথা বলে, এটাই নিয়ম। পিএস সাহেব গলা নামিয়ে বললেন, চিঠিতে কি লেখা? আমি বললাম, প্রধানমন্ত্রীর চিঠির বিষয়বস্তু তো আমার জানার কথা না, তবে অনুমান করছি ডিজি সাহেবের দিন শেষ। বলেন কি? ডিজি সাহেব প্রধানমন্ত্রীর ব্ল্যাক বুকে চলে গেছেন। কালো খাতায় তার নাম উঠে গেছে। পিএস বললেন, এরকম ঘটনা যে ঘটবে তার আলামত অবশ্য পেয়েছি। যান, আপনি স্যারের ঘরে চলে যান। আমি স্যারকে জানাচ্ছি যে আপনি যাচ্ছেন। ওনাকে আগেভাগে কিছু জানানোর দরকার নেই। যা বলার আমি সরাসরি বলবো। অবশ্যই অবশ্যই। ডিজি সাহেবের টেলিফোন শেষ হয়েছে। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে এসে বললেন, আপনার জন্যে কি করতে পারি? আমি বললাম, আপনি আমার জন্যে কিছু করতে পারেন না, তবে বাংলা ভাষা ও সাহিত্যের জন্যে কিছু করতে পারেন। তার মানে? এক ভদ্রলোক বাংলা শব্দভাণ্ডারে নতুন একটি শব্দ যোগ করতে চাচ্ছেন। আমি সেই প্রস্তাব নিয়ে এসেছি। শব্দটা হলো ফুতুরি। ফুতুরি হবে ফু দিয়ে যেসব বাদ্যযন্ত্র বাজানো হয় তার সাধারণ নাম। ডিজি সাহেব চোখ মুখ কঠিন করে বললেন, এসব ব্রেন ডিফেক্টদের সকাল বিকাল থাপড়ানো দরকার। আমি বললাম, যথার্থ বলেছেন স্যার। উনি আপনাকে একটি চিঠি দিয়েছেন। চিঠিটাতে কি একটু চোখ বোলাবেন? চিঠি আপনি আস্তা করে ফেলুন এবং আপনি এই মুহূর্তে ঘর ছেড়ে চলে যাবেন। আপনাকে এই ঘরে এন্ট্রি দিল কিভাবে? আমি বললাম, আপনার পিএস সাহেব ব্যক্তিগত বিবেচনায় দিয়েছেন। ওনার দোষ নাই। যখন শুনেছেন আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছি, তখনই উনি নরম হয়ে গেছেন। অবশ্যই নরম হওয়াটা উচিত হয় নাই। প্রধানমন্ত্রীর কাছ থেকে আলতু ফালতু লোকজন তো আসতে পারে, তাই না স্যার? ডিজি সাহেব সঙ্গে সঙ্গে নরম হয়ে গেলেন। তার চেহারায় হাবাগোবা ভাব চলে এলো। আমি বললাম, যে ভদ্রলোক বাংলা ভাষায় নতুন একটি শব্দ দিতে চাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। ভদ্রলোক পদার্থবিদ্যায় হার্ভার্ড থেকে পিএইচডি করেছেন। এখন আছেন সোনারগাঁ হোটেলে, রুম নম্বর 421। আপনি কি ওনার সঙ্গে কথা বলবেন? আপনার পিএসকে বললেই সে ফোন লাগিয়ে দেবে। অবশ্যই কথা বলবো। কেন কথা বলবো না? ওনার চিঠিটা দিন, পড়ে এর মধ্যে সোনারগাঁ হোটেলে ল্যান্ড লাগাতে বলছি। ডিজি স্যারের মুখ তেলতেলে হয়ে গেল। শরীরের ভেতরে তেল চুয়ে বের হওয়া শুরু হয়েছে। দর্শনীয় দৃশ্য। বল্টু ভাইয়ের সঙ্গে তার টেলিফোনে কথাবার্তা হলো। বল্টু ভাই কি বললেন শুনতে পারলাম না, তবে ডিজি সাহেবের দোলাক্ত কথা শুনলাম। আপনার চিঠি পড়ে ভালো লাগলো। বাংলা ভাষাকে আপনার মতো মানুষেরা সমৃদ্ধ করবে না তো কারা করবে? শব্দটাও সুন্দর বের করেছেন, ফুতুরি। শুরু হয়েছে ফু দিয়ে। ধ্বনিগত মাধুর্য আছে। আগামী মাসের 15 তারিখ কাউন্সিল মিটিং আছে। আপনার প্রস্তাব কাউন্সিল মিটিংয়ে তোলা হবে।
আশা করছি পাশ হয়ে যাবে। যদি পাশ হয় তাহলে বাংলা একাডেমির অভিধানে এই শব্দ চলে আসবে। আপনাকে অগ্রিম অভিনন্দন। আমি খুবই খুশি হব যদি একদিন সময় করে বাংলা একাডেমিতে ঘুরে যান। আমার কাজ শেষ। ডিজি স্যারের দিকে তাকিয়ে বিনয়ে নিচু হয়ে বললাম, স্যার যাই, আপনার সঙ্গে কথা বলে বিমল আনন্দ পেয়েছি। ডিজি স্যার বললেন, আচ্ছা আচ্ছা। আমি বললাম, বাংলা ভাষা ও সাহিত্যের সামান্য সেবা করার সুযোগ যদি দেন, আমি একটা নতুন শব্দ দিতে চাই। শব্দটা হলো ভুতুড়ি। ভুতুড়ি? জি স্যার, ভুতুড়ি। এর অর্থ হবে ভূতের নাকে ফু দিয়ে বাঁশি বাজানো। ভূতের বাঁশি? জি স্যার, ভূতের বাঁশি। এটা বিশেষণ হবে ভুতুড়িয়া। ডাকাতিয়া বাঁশির মতো ভুতুড়িয়া বাঁশি। শচীন কর্তার ডাকাতিয়া বাঁশি গানটা কি শুনেছেন? আমি শুরু করে গাইবার চেষ্টা করলাম। ডিজি সাহেব অদ্ভুত চোখে তাকিয়ে আছেন, হিসাব মিলাতে পারছেন না। আমি হাত কচলাতে কচলাতে বললাম, কাউন্সিল মিটিংয়ে বল্টু ভাইয়ের ফুতুরি শব্দটার সঙ্গে আমার ভুতুরি শব্দটা যদি তোলেন, খুব খুশি হব। বল্টু ভাইকে? হার্ভার্ডের পিএইচডির ডাক নাম বল্টু। সবাই তাকে বল্টু নামে চেনে, এই নামেই ডাকে। আপনি যদি তাকে মিস্টার বল্টু ডাকেন, উনি রাগ করবেন না, খুশিই হবেন। তার ভাইয়ের নাম নাট, দুই ভাই মিলে নাট বল্টু। স্যার যাই। হতাশ এবং খানিকটা হতভম্ব অবস্থায় ডিজি সাহেবকে রেখে আমি বের হয়ে এলাম। ফুতুরির সঙ্গে ভুতুরি যুক্ত হওয়ায় তিনি খানিকটা বিপর্যস্ত হবেন, এটাই স্বাভাবিক। বেচারার আজ বিকালটা খারাপভাবে শুরু হয়েছে। তার কপালে আজ সারাদিনে আর কি কি ঘটে কে জানে। আমার জন্য দিনটা ভালোভাবে শুরু হয়েছে এই বলা যেতে পারে। দিনের প্রথম চায়ের কাপে একটা মরা মাছি পেয়েছি। মৃত মাছির চায়ে ভেসে থাকার কথা, এটা আর্কিমিডিসের সূত্র অগ্রাহ্য করে ডুবেছিল। চা শেষ করার পর স্বাস্থ্যবান মাছিটাকে আমি আবিষ্কার করি। চায়ের কাপে মৃত মাছি ইঙ্গিতবহ। চাইনিজ গুপ্তবিদ্যায় চা শেষ করে কাপের তলানির চায়ের পাতার নকশা বিবেচনা করা হয়। চায়ের পাতায় যদি কোনো কীটপতঙ্গের আকার দেখা দেয়, তাহলে বুঝতে হবে আজ বিশেষ কোনো ঘটনা ঘটবে। আমার চায়ের কাপের তলানিতে চায়ের পাতায় কীটপতঙ্গের নকশা না, সরাসরি মাছি। আজ নিশ্চয়ই কিছু ঘটবে। মনে মনে সোনার মাছি খুন করেছি কবিতার লাইন বলে বাংলা একাডেমি থেকে বের হলাম। হাতের মুঠোয় ডিজি সাহেবের ব্যক্তিগত মোবাইল ফোনের নাম্বার। পিএস সাহেব আগ্রহ করে লিখে দিয়েছেন, এই নম্বর হটলাইনের নম্বরের মতো। যত রাতেই ফোন করা হোক, ডিজি সাহেব লাফ দিয়ে টেলিফোন ধরবেন। ফুতুরি ভুতুরি নিয়ে তিনি কী পরিকল্পনা করেছেন মাঝে মাঝে টেলিফোন করে জানতে হবে। আকাশে মেঘ আছে, মেঘ সূর্যকে কাবু করতে পারছে না। মেঘের ফাঁক ফোকর দিয়ে সূর্য উঁকি দিচ্ছে, চনমনে রোদ ছড়িয়ে দিচ্ছে। গায়ে রোদ মাখতে মাখতে এগোচ্ছি, শরীরের ভিটামিন ডি জমা করে নিচ্ছি। সূর্যের আলো ছাড়া শরীরে এই ভিটামিন তৈরি হয় না। সূর্য থেকে ধার করে চন্দ্র যে আলো ছড়াচ্ছে, সেখানে কি কোনো ভিটামিন আছে? নরম টাইপের ভিটামিন? কয়েকজন ভিক্ষুকের সঙ্গে দেখা হলো। এরা ভ্রু কুঁচকে আমাকে দেখলো, কাছে এগিয়ে এলো না। ভিক্ষা পাওয়ার ব্যাপারে ভিক্ষুকদের সিক্সথ সেন্স প্রবল হয়ে থাকে। এরা ধরে ফেলেছে আমার কাছে কিছু পাওয়ার আশা নেই। কদমফুল বিক্রেতা দুজন ফুল কন্যাকে দেখলাম। এদের নজর প্রাইভেট কারে বসা যাত্রীদের দিকে, আমার মতো ভবঘুরের দিকে না। তারপরেও একজন হেলাফেলা ভঙ্গিতে বলল, ফুল নেবেন? আমি বললাম হুম। এমন তো হতে পারে যে বিশেষ ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে সেই ঘটনার প্রধান চরিত্র ফুলকন্যা। মেয়েটার চেহারা মিষ্টি, তবে হাত ভর্তি ফুলের কারণেও চেহারা মিষ্টি হতে পারে। ফুল হাতে নেওয়া মাত্র যে কোনো মেয়ের চেহারা মিষ্টি হয়ে যায়। একইভাবে বন্দুক হাতে সুশ্রী মহিলা পুলিশকেও কর্কশ দেখায়। বন্দুকের কারণেই দেখায়। তাদের নাকের নিচে হালকা গোফের মতো ভেসে ওঠে। বন্দুক হাত থেকে নামানো মাত্র গোফ মিলিয়ে যায়। আমি ফুলকন্যার দিকে তাকিয়ে বললাম, ফুলের দাম কত? 2 টাকা পিস। এত দাম? পাইকারি দাম কত? ফুলকন্যা আমার প্রশ্নের জবাব না দিয়ে রেড লাইটে দাঁড়িয়ে পড়া লাল রঙের প্রাইভেট কারের দিকে ছুটে গেল। আমি বুঝলাম আজকের বিশেষ ঘটনার সঙ্গে এই মেয়ে যুক্ত না। নাক বরাবর এগিয়ে যাওয়া বলে একটা ভুল কথা প্রচলিত আছে। নাক বরাবর অর্থ হলো সোজা যাওয়া,
কেউ যদি ডান দিকে ফিরে তার নাক ডান দিকে ফিরবে, সে নাক বরাবরই যাবে। আমি একটি বিশেষ ভঙ্গিতে নাক বরাবরই হাঁটছি। রাস্তায় যতবার ডান বা গলি পাওয়া যাচ্ছে ততবারই আমি ডানে মোড় নিচ্ছি। গোলকধাঁধা থেকে বের হতে হলে এই পদ্ধতি ব্যবহার করা হয়। ঢাকা শহরকে গোলকধাঁধা ভাবলে হাঁটার এই পদ্ধতি শেষটায় আমাকে কোথায় নিয়ে যায় তা দেখা যেতে পারে। গোলকধাঁধা থেকে বের হওয়া এই পদ্ধতি ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান টুরিন বের করেছেন। শেষটায় অবশ্য তার নিজের মাথায় গোলকধাঁধা ঢুকে যায়। তিনি পিস্তল দিয়ে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেন। পৃথিবীর সেরা অঙ্কবিদদের প্রায় সবার মাথায় এক পর্যায়ে জট লেগে যায়। তারা পাগল হয়ে যান। যারা পাগল হতে পারেন না তারা আত্মহত্যা করেন। অঙ্কবিদদের জীবনে এই ঘটনা কেন ঘটে তা বল্টু স্যারকে জিজ্ঞেস করে জানতে হবে। ডানে মোড় নিয়ে এগুতে এগুতে আগে চোখে পড়েনি এমন সব জিনিস চোখে পড়তে লাগলো। একটা বাদরের দোকান দেখতে পেলাম। খাঁচার ভেতর নানান আকৃতির বাদর। বাদরের সঙ্গে হনুমানও আছে। সবগুলি বাদর ও হনুমান খাঁচার ভেতর শিকল দিয়ে বাঁধা। দোকানের সামনে দাঁড়াতেই প্রতিটি বাদর একসঙ্গে আমার দিকে তাকালো। তারা চোখ ফিরিয়ে নিচ্ছে না, তবে নিজেদের মধ্যে চোখাচোখি করছে। বাদরের দোকানের মালিক সবুজ লুঙ্গি পরে লাঠি হাতে টুলের উপর বসা। তার বাদরের মতোই লোমস্কা, চোখ তক্ষকের চোখের মতো কোটর থেকে বের হয়ে আছে। আমি বললাম, বাদর কত করে? তক্ষক চোখা বিরক্ত হয়ে গলায় বলল, বিক্রি হয় না। বিক্রি হয় না? তাহলে এতগুলি বাদর নিয়ে যে বসে আছো কেন? এই প্রশ্ন করা হলো না, কারণ এই লোক লাঠি হাতে তেড়ে এসেছে। তার দোকানের সামনে কিছু ছেলে পেলে জড়ো হয়েছে, বাদরদের ভেঙচি দিচ্ছে। তক্ষক চোখা লোকের লক্ষ্য এইসব ছেলে পেলে। শিশুর দল তারা খেয়ে দৌড়ে রাস্তা পার হলো। তারা আবার আসছে, এটাই মনে হয় তাদের খেলা। একটা চায়ের দোকান পাওয়া গেল, যার সাইনবোর্ডে লেখা স্পেশাল মালাই চা। বড় টিনের গ্লাসে করে চা দেওয়া হচ্ছে। প্রতিটি গ্লাসের সঙ্গে পত্রিকার কাগজ ভাঁজ করে দেওয়া, গরম টিনের গ্লাস ধরার সুবিধার জন্যে। এই চায়ের মনে হয় ভালো কাটতে। কিছু কাস্টমার দোকানের বাইরে ফুটপাতে বসে চা খাচ্ছে। একটা রেস্টুরেন্ট পাওয়া গেল, যার বাইরে লেখা গোসলের সুব্যবস্থা আছে, পরিষ্কার গামছা দেওয়া হয়, মহিলা নিষেধ। একবার এসে ভালো মতো খোঁজ নিতে হবে ব্যাপারটা কী। রেস্টুরেন্টে গোসলের সুব্যবস্থা থাকার প্রয়োজনেই বা পড়ল কেন? মহিলা নিষেধ কেন তাও বোঝা গেল না। তাদেরও তো গোসলের অধিকার আছে। ঘানি দিয়ে সরিষা ভাঙানোর প্রাচীন কল পাওয়া গেল। গরুর বদলে আধমরা এক ঘোড়া ঘানি ঘোরাচ্ছে। এদের সাইনবোর্ডটি চোখে পড়ার মতো। আপনার উপস্থিতিতে সরিষা ভাঙাইয়া তেল করা হইবে, ফাঁকি ঝুঁকি নাই। বোতল হাতে বেঞ্চিতে কয়েকজন বসে আছে। এরা নিশ্চয়ই নিজে উপস্থিত থেকে সরিষা ভাঙিয়ে খাঁটি তেল নিয়ে বাড়ি ফিরবে। বাংলাদেশের সবচেয়ে রুগ্ন 3টি গাভীর বাথান পাওয়া গেল। খাঁটি সরিষার তেলের মতো খাঁটি গুঁড়োর দুধের সন্ধানে মনে হয় লোকজন এখানে আসে, কিংবা গাভীদের নিয়ে যাওয়া হয় বাড়ি বাড়ি। খরিদ্দারের সামনে দুধ দোয়ানো হয়। 3টি গাভীর সামনে খড় রাখা আছে, তারা খাচ্ছে না, হতাশ চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। বাছুরগুলো একটু দূরে বাঁধা, তাদের চোখেও রাজ্যের বিষণ্ণতা। তাদেরই মায়ের দুধ, অথচ তাদের কোনো অধিকার নেই। ডান দিকে ঘোড়া ভ্রমণ একসময় শেষ হলো। এমন এক জায়গায় এসেছি ডানে ঘোরার উপায় নেই, অন্ধগলি। শেষ প্রান্তে লাল সালু দেওয়া মাজার শরীফ। মনে হচ্ছে যে বিশেষ ঘটনা ঘটবে বলে সকাল থেকেই মনে হচ্ছিল, সেই বিশেষ ঘটনা ঘটেছে। ডানে আর যাওয়ার উপায় নেই, আমার ভ্রমণের সমাপ্তি। মাজার মানেই কিছু হতাশ লোকজন উবু হয়ে বসে থাকবে। কেউ কেউ মাজারের রেলিং ধরে বিড়বিড় করবে, থালা হাতে ভিখিরি থাকবে। সারা রাত গাঁজা খেয়ে চোখ টকটকে লাল হওয়া খালি গায়ে রুগ্ন 2-1 থাকবে। এরা মাজারের খাদেম না, তবে খাদেমের সাহায্যকারী। এই মাজার শূন্য, খাদেমের ঘরে খাদেম বসে আছেন, আর কেউ নেই। সম্ভবত অন্ধগলিতে মাজার হওয়ার কারণে নাম ফাটেনি। খাদেমের চোখ বাথানের গাভীগুলির মতোই বিষণ্ণ। তিনি সবুজ রঙের পাঞ্জাবি পরেছেন, মাথায় পাগড়ি আছে,
পাগড়ির রং সবুজ। বয়স 60-এর মতো হবে। দাড়ি মেহেন্দি দিয়ে রাঙানো। খাদেমদের চোখে মুখে ধূর্ত ভাব থাকে, ইনার নাই, বরং চেহারায় খানিকটা আলাভোলা ভাব আছে। খাদেম মোবাইল ফোনে কথা বলছেন, তার মাথার উপর লেখা বাচ্চা বাবার গরম মাজার। এই লেখার নিচেই লাল হরফে লেখা পকেট মার হইতে সাবধান। আমি খাদেমের দিকে এগিয়ে গেলাম। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, মোবাইল ফোন কানে ধরিয়ে বললেন, দোয়া খায়ের করার জায়গা বাঁ দিকে, মহিলারা যাবেন ডানে, ডান পক্ষ মহিলা পুরুষের আলাদা আলাদা। আমি বাঁ দিকে ঢুকেই ডান বাক্স পেলাম। লড়কা সে লড়কা গু ভারীর মতো ডান বাক্সের তালা বড়। ডান বাক্সে লেখা পুং, অর্থাৎ পুরুষদের। বাচ্চা বাবা সম্ভবত বালক ছিলেন। রেলিং ঘেরা ছোট্ট কবর। কবরের ওপর একসময় গিলাফ ছিল। বৃষ্টির পানিতে ভিজে রোদে পুড়ে গিলাফ নানা ক্ষতচিহ্ন সেটে আছে। মাজারের পায়ের কাছে দর্শনীয় নিম গাছ। কংক্রিটের শহরে এই গাছ ভালো মতো শিকড় বসিয়ে স্বাস্থ্যের সৌন্দর্যে ঝলমল করছে। এত বড় নিম গাছ আমি আগে দেখিনি। নিম গাছের একটি প্রজাতির নাম মহানিম। মহানিম বটবৃক্ষের মতো প্রকাণ্ড হয়। এইটি হয়তোবা মহানিম। খাদেমের মোবাইলের কথা বলা শেষ হয়েছে। তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি বিনীত ভঙ্গিতে তার সামনে দাঁড়ালাম। তিনি গম্ভীর গলায় বললেন, পবিত্র কোরআন শরীফে শয়তানের নাম কতবার আছে জানো? আমি বললাম, জি না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, 52 বার। এর মর্তবা জানো? জি না। শয়তান এমনই জিনিস যে স্বয়ং আল্লাহ পাককে 52 বার তার নাম নিতে হয়েছে। আমাদের চারদিকে শয়তান, তারা চলাফেরা রক্তের ভেতরে। বুঝেছ? জি। খাদেম হঠাৎ গলার স্বর পাল্টে বললেন, আমার পক্ষে মাজার ছেড়ে যাওয়া সম্ভব না। একটু চা খাওয়ালে প্রয়োজন। তুমি কি আমাকে 1 কাপ চা খেলাতে পারবে? গলির মাথায় একটা চায়ের দোকান আছে, আবুলের চায়ের দোকান। আমার কথা বললে চা দিবে, টাকা নিবে না। হুজুর, চায়ের সাথে আর কিছু খাবেন? টোস্ট, বিস্কুট, কেক? সিগারেট খাবো। আগে সিগারেট নিয়ে আসবে। আমি বললাম, সিগারেট কি আবুল ভাই মাগনা দেবে নাকি খরিদ করতে হবে? হুজুর জবাব দিলেন না, খানিকটা বিষণ্ণ হয়ে গেলেন। এর অর্থ আবুল ভাই চা মাগনা দিলেও সিগারেট দিবে না। আবুল ভাইয়ের চেহারা মনে রাখার মতো। মানুষের কিছু দাঁত মুখের বাইরে থাকতে পারে, ওনার প্রায় সবগুলিই মুখের বাইরে। মুখের বাইরে থাকার কারণেই মনে হয় দাঁতের যত্ন বেশি। প্রতিটি দাঁত ঝকমক করছে। ক্লোজ আপ এই দাঁতের একটা বিজ্ঞাপন করলে ইন্টারেস্টিং হতো। বিজ্ঞাপনের ভাষা, মুখের বাইরের দাঁতের জন্যেও ক্লোজ আপ। হুজুরের জন্যে মাগনা চা নিতে এসেছি শুনে আবুল ভাই ক্ষিপ্ত হয়ে গেলেন। অতি অশালীন কিছু কথা বললেন। অশিক্ষার কারণেই হয়তো বললেন। গরম চা শরীরের এক বিশেষ প্রবেশদ্বার দিয়ে সাইকেলের পাম্পার দিয়ে ঢুকাতে বললেন। আমাকে চা ও টোস্ট বিস্কুট নগদ টাকায় কিনতে হলো। হুজুরের সামনে চা, একটা টোস্ট বিস্কুট ও 1 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস রাখলাম। সিগারেট প্যাকেট দেখে হুজুরের চেহারা কোমল হয়ে গেল। তিনি নরম গলায় বললেন, বাবা ম্যাচ এনেছ? আমি বললাম, জি হুজুর। তোমার উপর আমি দিলখুশ হয়েছি। আমার যেমন দিলখুশ হয়েছে, বাচ্চা বাবাও সন্তুষ্ট হয়েছে। ওনার সন্তোষ আর কেউ না বুঝলেও আমি বুঝি। তোমার কোনো মানত থাকলে বাচ্চা বাবারে বলো, আমি নিজেও দোয়া বক্সায় দিব। আছে কোনো মানত? জি আছে। বাংলা ভাষায় 2টা শব্দ ঢুকাতে চাই। হুজুর চায়ে চুমুক দিয়ে সিগারেট ধরাতে ধরাতে তৃপ্তি নিয়ে বললেন, 2টা কেন, 10টা ঢুকাও, কোনো সমস্যা নেই। বাবার দরবারে এসেছো, খেয়াল রাখবা বাবা কৃপণ না, চা চাবা, অধিক চাবা। হুজুরের মোবাইলে কি একটা ফোন করতে পারবো? অবশ্যই পারবে, তবে কথা অল্প বলবে। বেশি কথা বললে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। আমিও করি না। সর্বকর্মে আমি নবীজিকে অনুসরণ করার চেষ্টা করি। আমি বাংলা একাডেমির ডিজি সাহেবকে ফোন করলাম। তিনি গম্ভীর গলায় বললেন, কে বলছেন? আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, স্যার, আমার নাম হিমু। সকালে আপনার সঙ্গে 2টা নতুন শব্দ নিয়ে কথা হয়েছে। একটা ফুতুরি আর একটা ভুতুরি। ভুতুরি শব্দটার বানানে 2টো চন্দ্রবিন্দু লাগবে।
ভূতের বিষয় তো, এই জন্য চন্দ্রবিন্দু। শব্দটা হবে ভূতুরি। ডিজি সাহেব লাইন কেটে দিলেন। বৃষ্টি শুরু হয়েছে। আমি হুজুরের সামনে বসে আছি। হুজুর সিগারেট টানতে টানতে বৃষ্টি দেখছেন। তার চেহারায় উদাস ভাব চলে এসেছে। আমি বললাম, হুজুর আরেক কাপ চা কি আনবো? হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রয়োজন নাই। তুমি কি পা টিপতে পারো? আমি বললাম, আমরা বাঙালি। বাঙালি আর কিছু পারুক না পারুক, পা টিপতে পারে। হুজুরের পা কি টিপে দিব? হুজুর উদাস গলায় বললেন, দাও। মুরব্বীদের পা দাবানোর মধ্যে সওয়াব আছে। মুরব্বীদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলতেও সওয়াব। জন্মের সময় আল্লাহ পাক প্রত্যেকের নামে ব্যাংকে একটা সওয়াবের অ্যাকাউন্ট খুলে দেন। আমাদের কাজ হলো অ্যাকাউন্ট সওয়াবে জমা দেওয়া হয়েছে। বুঝেছ? আমি হুজুরের পা দাবাতে গিয়ে দেখলাম তার দুটো পা হাঁটুর উপর থেকে কাটা। পা কাটা মানুষের সঙ্গে ক্র্যাচ থাকে, এনার নেই বলে কাটা পার বিষয়টা এতক্ষণ ধরতে পারিনি। তাছাড়া লুঙ্গিও কায়দা করে পড়েছেন। লুঙ্গির শেষ প্রান্তে স্যান্ডেল আছে। আমি বললাম, হুজুরের পা কাটলো কীভাবে? হুজুর নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহর হুকুমে পা কাটা গেছে। এর সঙ্গে ডাক্তারের বদমাইশিও আছে। ডাক্তারের কানে শয়তান ধোয়া দিয়েছে। শয়তানের অসহসায় ডাক্তার আমার দুটো ঠ্যাং কেটে ফেলে দিয়েছে। একটা কাটলেও চলতো। আমি বললাম, অবশ্যই, নাইম আমার চেয়ে কানা মামা ভালো। হুজুর লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, কাটা ঠ্যাং আমাকে দেয় নাই, এটা একটা আফসোস। কাটা ঠ্যাং দিয়ে কী করবেন? হুজুর বিষণ্ণ গলায় বললেন, কবর দিবার জন্য চেয়েছিলাম, কবর দিতাম। ঠ্যাং শরীরের একটা বড় অংশ, এর কবর দেওয়া প্রয়োজন। হুজুরের পা নাই। পা কীভাবে দাওয়াবো বুঝতে পারছি না। হুজুর বললেন, পা কাটা পড়েছে কিন্তু ব্যথা বেদনা ঠিকই আছে। পা নাই, তারপরও ব্যথা বেদনা হয়। রগের টান পড়ে, আঙুল পর্যন্ত কটকট করে। পায়ের আঙুলগুলো আগে ফুটিয়ে দাও। অনুমান করে যেখানে আঙুল থাকার কথা সেখানে টান দাও, আঙুল ফোটানোর শব্দ শুনবে। খুবই আচানক ঘটনা। আমি হুজুরের অদৃশ্য পা দাবাচ্ছি, অদৃশ্য আঙুল টানছি। অবিশ্বাস্য হলেও সত্যি, আঙুল টানার সময় কট করে একটা আঙুল ফুটল। হুজুর বললেন, আঙুল ফুটার শব্দ শুনেছ? জি। আচানক হয়েছে? জি। আল্লাহ পাকের আজীব বিষয়, বুঝতে পেরেছ? বুঝার চেষ্টায় আছি। এইসব দেখেও কেউ কিছু বুঝে না। মূর্খের মতো বলে, আল্লাহ নাই, বেহেশত দোজখ নাই। বলে কি না বলো? বলে। এই ধরনের কথা বলে এমন কাউরে যদি পাও আমার কাছে নিয়ে আসবা। আল্লাহ পাকের কেরামতে বুঝাইয়ে দিব। তোমার জানা মতো এমন কেউ আছে? একজন আছে, তার নাম বল্টু। তিনি বলেন, ঈশ্বর নাই, আত্মা নাই। হুজুর দ্বিতীয় সিগারেট ধরাতে ধরাতে বললেন, ঈশ্বর নাই বলে এটা ঠিক আছে, ঈশ্বর হিন্দুদের বিষয়। তবে আত্মা নাই যে বলে এটা ভয়ঙ্কর কথা। তাকে আমার কাছে নিয়ে আসবা, আত্মা গুলায় তারে খাওয়াই দিব। বদমাইশ। হুজুরের কথা শেষ হওয়ার আগেই তার আরেকটা অদৃশ্য আঙুল ফুটল। হুজুর তৃপ্তি মাখায় গলা বললেন, শুনেছ? জি। আগের চেয়েও শব্দে ফুটেছে, ঠিক না? জি ঠিক। আল্লাহ পাকের কেরামত বুঝতে পারছো? আমি পা দাবাতে দাবাতে বললাম, আল্লাহ পাকের না, আপনারটা বুঝেছি। আপনি যখন অদৃশ্য আঙুল টান দেই তখন আপনি নিজের হাতের আঙুল মটকান, সেই শব্দ হয়। ম্যাজিক প্রথমবার করার ঠিক আছে, দ্বিতীয়বার ঠিক না। দ্বিতীয়বার ধরা খেতে হয়। ভবিষ্যতে আপনি পায়ের অদৃশ্য আঙুল ফোটানোর ম্যাজিক দ্বিতীয়বার দেখাবেন না। হুজুর বিমর্ষ হয়ে গেলেন। আমি তার অদৃশ্য পা দাবাতেই থাকলাম। বৃষ্টি থেমে গেছে, তবে এখন বের হওয়া যাবে না। গলিতে হাঁটু পানি। অচেনা গলির কোথায় ম্যানহোল কে জানে। হাঁটতে গেলে ম্যানহোলে ঢুকে অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হুজুর গলা খাকারি দিয়ে বললেন, আমি বললাম, কিছু বলবেন? হুজুর বললেন, তুমি পা দাবাচ্ছ, আরাম পাচ্ছি। তোমার ওপর সমানে দেওয়া বক্সে দিচ্ছি। ভালো করেছেন। তোমার মতো একটা চালাক চতুর ছেলে আমার দরকার। আগে একজন ছিল, নাম হেকিম। কাজে কর্মে ভালো ছিল, ক্যারাতের গলা চমৎকার। মাজারের নিয়মকানুন জানে, কি করলে মাজারে আয় হয় তাও জানে। জানবে না কেন? মাজারে মাজারে খাদেমে অ্যাসিস্ট্যান্টগিরি করাই তার কাজ। হেকিম কি করেছে শোনো। দান বক্সের তালা ভেঙে টাকা পয়সা নিয়ে পালাইয়া গেল। আমি মাফ করতে গিয়েও করি নাই। আল্লাহ পাকের দরবারে নালিশ দিয়েছি। ইশারা পেয়েছি,
আল্লাহ পাক নালিশ কবুল করেছেন। এখন যে কোনো একদিন দেখা যাবে হেকিম এসে আমার পা চাটছে। আমি বললাম, আপনার তো পা নাই, চাটবে কীভাবে? হুজুর হতাশ গলায় বললেন, সেটাও একটা কথা। পা না চাটলেও হেকিম আবার যদি আসে ক্ষমা চায়, ক্ষমা করে দিব। নবীজিকে একবার জিজ্ঞাসা করা হলো, হুজুরে পাক, দুশমনকে কতবার ক্ষমা করব? নবীজি বললেন, প্রথম দফায় 70 বার। ভালো কথা, তুমি কি আমার এখানে চাকরি করবে? বেতন কত দিবেন? হুজুর বিরক্ত গলায় বললেন, মাজারের খাদেমের চাকরিতে বেতন জিজ্ঞাসা করা মাজারের প্রতি অসম্মান। বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমাকে মাজারে আয়ের অংশ দিব। মাজারে কোনো আয় আছে বলে তো মনে হয় না। হুজুর বললেন, কথা সত্য, এখন আয় নাই। দান বাক্স বলতে গেলে খালি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাজারে চন্দ্রের সাথে যোগাযোগ। চন্দ্রের কারণে জোয়ার ভাটা হয়, মাজারেও জোয়ার ভাটা আছে। এখন ভাটা চলছে। আপনি তো দুপুরের কিছু খান নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, উনি একটা ব্যবস্থা নেবেন। দেখবা সন্ধ্যার পর কোনো ভক্ত খানা নিয়ে চলে আসবে। অনেকবার এরকম হয়েছে, কথা নেই বার্তা নেই, বিয়ে বাড়ির খানা আসে, আকিকার খানা আসে, সুন্নতে খতনার খানা আসে। সন্ধ্যা পর্যন্ত থাকো, দেখো কি হয়। আমি সন্ধ্যা পার করলাম, মাজার ঝাড় দিলাম, দান বাক্সের উপর ধুলা বসেছিল, ধুলো পরিষ্কার করলাম। মাজারের ভেতর পানি জমেছিল, পানি বের করার ব্যবস্থা করলাম। হুজুর বললেন, মোমবাতি জ্বালাও। বেজের সংখ্যায় জ্বালাতে হবে, 3 অথবা 5। আল্লাহ একা বলে তিনি বেজে পছন্দ করেন। তাহলে একটা জ্বালাও, একটাতেও চলবে। রাত 8টার দিকে সন্দেহজনক চেহারার একজন মাজারে ঢুকলো। মাজারের পেছনে দাঁড়িয়ে কিছুক্ষণ বিড়বিড় করে চলে গেল। হুজুর বললেন, দান বাক্সে কিছু দিয়েছে? আমি বললাম, না। হুজুর চাপা গলায় বলল, বদমাইশ। রাত 10টা বাজলো, খানা নিয়ে কাউকে আসতে দেখা গেল না। হুজুরের নির্দেশে দান বাক্স খোলা হলো। ভাঙতি পয়সা আর নোট মিলে 71 টাকা পাওয়া গেল। হুজুর বললেন, 2 প্লেট ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস নিয়ে আসো। বৃষ্টি বাদলার দিনে ভুনা খিচুড়ির উপর জিনিস নাই। রাত অধিক হয়ে গেছে, তুমি থেকে যাও। বিছানা বালিশ সবই আছে। হেকিম বিছানা বালিশ নেয় নাই। রাত 12টার সময় আমি জিগিয়ে দেব, জিগিরে বসবো। আমার সঙ্গে জিগিরে সামিল হতে পারো। ব্যাংকের অ্যাকাউন্টে সওয়াব বাড়বে। কি রাজি আছো? জি হুজুর। হুজুর গলা নামিয়ে বললেন, রাতে ঘুম ভাঙলে যদি দেখো অস্বাভাবিক লম্বা কিছু মানুষ নামাজে দাঁড়িয়েছে, তখন ভয় পাবা না। এরা ইনসান না, জিন। মানুষের বেশ ধরে আসে, মাজারে মাজারে নামাজ পড়ে। হুজুর খুব আরাম করে ভুনা খিচুড়ি খেলেন। খিচুড়ি খেতে খেতে বললেন, পায়ের আঙুল ফোটার বিষয়ে তুমি যা বলেছ তার ঠিক আছে। আমি কায়দা করে হাতের আঙুল ফোটাই, তবে শুরুতে পায়ের আঙুল ফুটত। ভাত হাতে নিয়ে মিথ্যা বলবো না। 3 মাস ফুটেছে, তারপর বন্ধ। আমার কথা কি বিশ্বাস করলে? জি হুজুর। আমার সাথে থেকে যাও, আমার সেবা করো, বিনিময়ে অনেক বাতিনি জিনিস তোমারে শিখাই দিব। পড়ে দেখেছো কখনো? জি না। আমি ইচ্ছা করলে পরীর সাথে মুহাব্বতের ব্যবস্থা করে দিতে পারি, তবে জিন পরীদের কাছ থেকে দূরে থাকা ভালো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবায়েথ। অর্থ কী? অর্থ হলো, হে আল্লাহ পাক, দুষ্ট পুরুষ জিন এবং দুষ্ট মহিলা জিনের অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। পরী হলো মহিলা জিন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়তে লাগলো। আরামদায়ক আবহাওয়া। হুজুর একমনে জিগির করতে লাগলেন। বৃষ্টির শব্দের সঙ্গে জিগিরের শব্দ মিলে অদ্ভুত পরিবেশ তৈরি হলো। রাত 3টা পর্যন্ত আমি হুজুরের সঙ্গে জিগির করলাম। হুজুর বললেন, জিগির তোমার কলবের ভিতর ঢুকে দেব। দিন রাত জিগির হতে থাকবে, তোমার নিজের কিছু করতে হবে না। বলো আলহামদুলিল্লাহ। আমি বললাম, আলহামদুলিল্লাহ। হুজুর বললেন, তুমি আমার সঙ্গে থেকে যাও, দিন রাত 24 ঘন্টা থাকো, দেখবা কি করে তোমারে দিব। আমি বললাম, হুজুর অনুমতি দিলে ফ্রিল্যান্স কাজ করব। সেটা আবার কি? সময় সুযোগ মতো মাজারে কাজ করব, হুজুরের পা টিপব, পার্ট টাইম চাকরি, ফুল টাইম না। হুজুর উদাস গলায় বললেন, ঠিক আছে, তোমার বিবেচনা, জোর জবরদস্তি নেই। চেষ্টা করব রাতে এখানে থাকতে, দিনে পারবো না, কাজকর্ম আছে। কি কাজকর্ম? আমি জবাব দিলাম না। হুজুরের মতো উদাস হয়ে গেলাম। হুজুর বললেন, খারাপ কোনো কাজ কাম যদি করো, তাহলে কাজ শেষ হওয়া মাত্র পীর বাচ্চা বাবার সুপারিশ নিয়ে আল্লাহ পাকের কাছে মাফ চাবা, মাফ পাওয়া যাবে। দেরি করে ক্ষমা চাইলে কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে মাফি মাংতে হবে।
আমি বললাম, ভালো জিনিস শিখলাম হুজুর। এখন আপনার মোবাইলটা দেন, একটা টেলিফোন করব। এত রাতে কার টেলিফোন করবা? আচ্ছা থাক, আমার বলার প্রয়োজন নাই। মানুষের সব কিছু জানতে চাওয়া ঠিক না। সব কিছু জানবেন শুধু আল্লাহ পাক। আমি ডিজি স্যারকে টেলিফোন করলাম। কয়েকবার রিং হতেই তিনি ধরলেন। আতঙ্কিত গলায় বললেন, কে? স্যার, আমি হিমু। ওই যে আপনার কাছে দুটো শব্দ নিয়ে গিয়েছিলাম, ফুতুরি ও ভুতুরি। কী চাও? ভুতুরি বানানটা নিয়ে সমস্যায় পড়েছে। আমার মনে হয় একটা চন্দ্রবিন্দু থাকলেই চলবে, দুটো চন্দ্রবিন্দুতে বাড়াবাড়ি হয়ে যাবে। ডিজি স্যার লাইন কেটে দিলেন। তার লাইন কাটার আগে চাপা গলায় বললেন, সন অব এ বিচ। সবাইকে ধন্যবাদ। দ্বিতীয় পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল।